একটা সিগনেচারের মাধ্যমে আমি 18 লক্ষ টাকা দিয়ে দিছি, জাস্ট চেকে একটা সিগনেচার করছি, বাট এখন 1800 টাকা আমি দিতে পারতেছি না। খুব প্রচুর কান্না করছি। যার হাতে 62 লক্ষ টাকা ছিল সে 1800 টাকা ডাক্তারের ফি দিতে পারছে না বাচ্চার জন্মের সময়। স্যার 62 লক্ষ টাকা ওইটা শুধু একটা অ্যাকাউন্টে ছিল আমার পূবালী ব্যাংকে, বাট আমি নাম বলতে চাই আমার আরও 2টা অ্যাকাউন্ট ছিল, ওখানেও আরও 10-12 লক্ষ টাকা ছিল। তো আমি 1.5 বছর ওই কোম্পানিতে কাজ করার পরে আজওয়াল আমার কাছে ক্যাশ অ্যামাউন্ট হয়েছে 62 লাখ আগের টাকা সহ আমার বাংলাদেশ 62 লাখ মাশাআল্লাহ। তো আমার বাচ্চার কথাটা আমার যখন মনে হয়েছে তখন আমি চিন্তা করলাম আমি দেশে কিছু একটা করবো। আমি আর প্রবাস আমি বোরিং হয়ে গেছি, আসা যাওয়া এগুলো আমার আর ভালো লাগে না। তখন আমি দেশে এসে বিজনেস করব, বাট বিজনেস করবো আমি আসছি বিল্ডিং কনস্ট্রাকশন লাইনে আমি লাইসেন্স বানাইছিলাম। এখানেও দেখতেছি অনেক উল্টাপাল্টা কথা বলতে হয় এবং মানুষের কথার কোনো ঠিকঠিকানা নাই, বিদেশের মতো সিস্টেম না, বিল দেয় না কোনো কিছু, আর লুকে পাওয়া যায় না ভালো করে। তো এই সময় লাইসেন্সটা ওভাবেই ছিল, আমার সিগারেটের লাইসেন্স বানাইছিলাম আমি কন্ট্রাক্টর, ওটাই ভাবেই ছিল। তো আমি চিন্তা করলাম আমি তো ভালো ড্রাইভিং বুঝি, যেহেতু আমি 21 বছর প্রায় ড্রাইভিং লাইনে নিজে ড্রাইভিং করতাম। তারপর দেখা গেছে আমার আগে নিজের গাড়ি ছিল, ওটা মোটামুটি আইডিয়া ভালো। আমি 2টা গাড়ি নিয়ে দিই, 2টা ব্র্যান্ড নিউ গাড়ি নিয়ে দিলে আমরা মোটামুটি দেখা যাচ্ছে 70-80 হাজার 1 লাখ টাকা ইনকাম চলে আসবে। 70-80 হাজার তো আসলে 30 হাজার টাকা আমার ঘরে করছে, 50 হাজার টাকা আমার সেভিংস থাকবে, এভাবে আমার লাইফটা চলে যাবে। তখন আমি না বুঝে যেটা হয়, এর আগেও আমি কিছু বিজনেসে ইনভেস্ট করছিলাম, চিনি না জানি না বা ছোট করে পরিচয় হয়ে গেল, 2-1 দিন দেখা সাক্ষাৎ হয়ে গেল, এগুলো মার খাইছে, অনেক স্টাম্প দিচ্ছে বাংলাদেশে, যেটা হয় মানে এইটা প্রবাসীদের ক্ষেত্রে বেশি হয় আমি দেখলাম। এই যে আপনি বললেন আপনার 62 লক্ষ টাকা হাতে ছিল, এই খবর তো চট্টগ্রামের সবাই জানে যে তার হাতে টাকা আছে, এবার তাকে পুশ করো, তার থেকে এটা হচ্ছে কি আমরা তো ওই যেহেতু তখন তো আমার প্রায় আপনার 12 বছর প্রবাস লাইফ হয়ে গেছে, তো ওখানকার চলাফেরায় আমি অভ্যস্ত হয়ে গেছি। আর আমি ওই তো 10 মাস না আমার কষ্টের লাইফ ছিল, পরে তো আমি আর কষ্ট পাইনি। তখন তো আমি তো খুব বন্ধু বান্ধবের সাথে আড্ডা মস্তি ছিলাম, 3/4 প্যান্ট পরে ছিলাম, তেমন এরকম ধার্মিকতাও ছিল না, এমন সময় জুমার নামাজও পড়তাম না, সত্যি কথা যেটা। হ্যাঁ, তো আমার দেখা গেছে পুরো আমি বুঝে গেছি আমি কি। তো এখন সবার সাথে মোটরসাইকেল ছিল, দৌড়াদৌড়ি, যে যেখানে বলছে সেখানে চলে গেছি, যে যেখানে টাকা চাইছে সেখানে। গাড়ির বিজনেসটা আমার আসলে খুব মারাত্মকভাবে লস হয়। কত টাকা ইনভেস্ট ছিল? এখানে ছিল আমার 54 লক্ষ টাকা। 54 লক্ষ টাকা গাড়ি নিউজ হাইস, জি। ওখানে আমি ধুকাইতে পড়ছি, আমি নামগুলো বলতে চাচ্ছি না কারণ এগুলো আমার রিলেটিভের মধ্যে। তো আমি চাচ্ছি টাকা যদি চলেও যায় আমার সম্পর্কটা নষ্ট না হোক। তারপরে এত কষ্টের টাকা তারপরে নষ্ট হয়ে যায়। আসলে আমি অনেস্টলি আমি কিন্তু এই গল্পগুলো জানি কিছু এটার কারণেই নিজের বলার মতো গল্পে আমি আপনাদেরকে নিয়ে আসছি, যে এই সর্বনাশটা যেন আপনাদের আর না হয়। তো স্যার এরপরে আমি মানে আপনি ওখানে 54 লক্ষ টাকা হারিয়েছি। তারপর আরও কিছু টাকা যেগুলো ছিল এগুলো অন্য প্রসঙ্গে চলে গেছে। চলে যাওয়াতে পুরোই আমি ডিপ্রেশনে চলে গেছি। দেন তখনই আমার ছোটো বাচ্চাটা ডেলিভারি হয়। তখন আমার ছোটো বাচ্চাটা যখন ডেলিভারি হয় স্যার, আমি 1800 টাকা, আমার এখনও মনে আছে স্যার, আজ থেকে প্রায় 6 বছর আগের কথা, আমার 6 বছরে পড়ছে আমার ছোটো সন্তানটা। 1800 টাকা ডাক্তারের ফিস আমি দিতে পারতেছি না। বাট তখন আমার পরিবারের কেউ ছিল না। আর আমি যখন দুবাই ছিলাম স্যার, আমার আত্মীয় স্বজন যেখান থেকে ফোন করছে আমি এমন কেউ বলতে পারবো না কাউকে আমি টাকা তার দিই নাই। টাকাগুলো তো পাই নাই, কিন্তু সম্পর্ক নষ্ট হয়েছে। 50,000, 20,000, 1 লাখ, আমি যদি একটা ফোনের অপেক্ষায় চেয়ে থাকতাম দেশ থেকে কেউ আমাকে ফোন করবে বা সে আমাকে কিছু হেল্প চাইবে, আমি দিব। টাকা ধার দিয়ে সম্পর্ক রক্ষা করা যায়, নষ্ট হয়ে গেছে। টাকা ধার দিয়ে সম্পর্ক উন্নয়ন হয় না, এটা আমাদের মাথায় রাখতে হবে। জি স্যার। তো আমি যখন এই 1800 টাকা দিতে পারলাম না, আমি বলছি একসময় 18 লক্ষ টাকা আমার কাছে একটা সিগনেচারের মাধ্যমে আমি 18 লক্ষ টাকা দিয়ে দিছি, জাস্ট চেকে একটা সিগনেচার করছি। বাট এখন 1800 টাকা আমি দিতে পারতেছি না, খুব প্রচুর কান্না করছি। যার হাতে 62 লক্ষ টাকা ছিল সে 1800 টাকা ডাক্তারের ফি দিতে পারছে না বাচ্চার জন্মের সময়। স্যার 62 লক্ষ টাকা ওইটা শুধু একটা অ্যাকাউন্টে ছিল আমার পূবালী ব্যাংকে, বাট আমি নাম বলতে চাই আমার আরও 2টা অ্যাকাউন্ট ছিল, ওখানেও আরও 10-12 লক্ষ টাকা ছিল, ওগুলো আমি বলতে চাচ্ছি না। তো এমনভাবে ডিপ্রেশনে পড়ে গেলাম। তবে আমার ওয়াইফ আমাকে তখন অনেক সাপোর্ট দিছে, দেখো তুমি ভেঙে পড়ো না, তুমি পারবা, তুমি তো অসৎ কোনো কাজ করো না, বাট তোমার ভুল ছিল কিছু, তুমি টাকাটা ইনভেস্ট করো না ভালো জায়গায়, আর তোমার টাকাগুলো তো হারাম কিছু ছিল না,
নিশ্চয়ই আল্লাহ তোমাকে পরীক্ষা করতেছে, তুমি ঘুরে দাঁড়াবা। তখন ওই ডাক্তার বিষয় আমার যে কোনো এক ফ্রেন্ডের কাছ থেকে নিয়ে পরের দিন আমি দিছি। তারপর আমি পরের দিন টিকে তাহাজ্জুদের নামাজ ধরছি, 5 ওয়াক্ত নামাজ তো ধরছি, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আল্লাহর কাছে তওবা করতেছি এবং কেঁদে কেঁদে মাফ চাচ্ছি। আমার যদি কোনো ভুল হয়ে থাকে, জানা বা অজানা, আমি আল্লাহর কাছে মাফ চাচ্ছি। বা এখন থেকে আমি শুধু 4টা ভাতকে আমার বাচ্চাদের 2টা নিয়ে আমি ভাত খেতে পারলে আমার জন্য হবে, আমার আর কোটিপতি হওয়ার দরকার নেই। এভাবে করে চিন্তা করলাম আমি তো কী করবো, চুরি ডাকাতি তো করতে পারবো না, কারোর সাথে সিটারি বাটপারি করতে পারবো না। তবে কিন্তু আমার ওই টাকাটা যাওয়ার পরে 17 লক্ষ টাকা আমার ঋণ হয়ে গেছে। তখন আমাকে টাকা দিছিল মানুষ, যখন আমার কাছে টাকা ছিল। তো আমার গাড়িগুলো যখন চলে গেছে, সবাই যখন বুঝতে পারছে আমার কাছে এখন কিছু নেই, তখন আমার টাকার জন্য কেউ আপনাকে চিনেও না, টাকার জন্য চাপ দিচ্ছে এবং অনেক হেনস্থা হচ্ছে। আমি মাঝে মধ্যে বাড়িতেও থাকতে পারতাম না, বা লজ্জায় আমার বাবার একটা সুনাম আছে।